প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের অন্ধবধূ কবিতাটি নিয়ে আলোচনা করব। অন্ধবধূ লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। আচ্ছা, প্রথমেই আসছে কবি পরিচিতি। আমরা একটু কবি পরিচিতি পড়ে নেই। যতীন্দ্রমোহন বাগচির জন্ম 1878 সালের 27শে নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটা প্রধান বৈশিষ্ট্য। তাহলে যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটা প্রধান বৈশিষ্ট্য কি? পল্লীপ্রীতি, অর্থাৎ কি গ্রামের প্রতি ভালোবাসা। ঠিক আছে। পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো তার কাব্য চিত্ররূপময়। রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থসমূহের মধ্যে আছে লেখা, রেখা, অপরাজিতা, নাগকেশর, বন্ধুর দান, জাগরণী, নিহারিকা ও মহাভারতী। 1 ফেব্রুয়ারি 1948 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে। আচ্ছা, তোমরা প্রয়োজনে আরো দু একবার পড়ে নিবা। আমরা অন্ধবধূ কবিতাটি পড়া শুরু করি। অন্ধবধূ অর্থাৎ একজন গৃহবধূ যে কিনা অন্ধ, তার কনটেক্সটে এই কবিতাটি লেখা হয়েছে। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুরজি। মানে কি, ঠাকুরজিকে বলা হচ্ছে যে বলতেছে অন্ধবধূ যে পায়ের নিচে কি যেন নরম নরম মনে হচ্ছে, একটু আস্তে চলো। ঠাকুরজি অর্থাৎ হচ্ছে ননদ। বুঝতে পেরেছো? ঠাকুরজি কাকে বলে? ননদকে বলে। ওমা, এ যে ঝরা বকুল নয়, মানে সে মনে করতেছে যে এটা বকুল ফুল, আবার সন্দেহও আছে, কারণ সে তো চোখে দেখে না। তাই আবার ওই যে ইংলিশের WS কোশ্চেন আছে না, ট্যাগ কোশ্চেনের মতো, সেই জন্য আবার জিজ্ঞেস করছে নয়। তাই তো বলি বসে দোরের পাশে, রাত্রিরে কালো মধুমদির বাসে, আকাশ পাতাল কতই মনে হয়। তাই না? যে তাই তো বলি যে এত সুগন্ধ কোথা থেকে আসে। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। অর্থাৎ অন্ধবধূ জিজ্ঞেস করছে জ্যৈষ্ঠ আসছে কিনা, কদিন বাকি, আমের গায়ে কি বরণ দেখা যাচ্ছে। অনেক দেরি কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে। মানে তার যে ননদ, সে উত্তর দিয়েছে যে অনেক দেরি আছে। তো গৃহবধূ বলে তা কেন হবে, সে কবে থেকে কোকিল ডাকতেছে। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। ঠিক আছে, যে দিঘির জলও কমে গেছে, এখন সেই দিঘির সিঁড়িতে যে শ্যাওলাগুলো জেগে আছে, সেই শ্যাওলায় যদি পা পিছতে যাই। আবার বলতেছে মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। মানে পা পিছলে যদি পুকুরে বা দিঘিতে পড়ে সে মারা যায়, ডুবে মারা যায়, তাতেও মন্দ হয় না। এই যে অন্ধত্বের জীবন, অভিশপ্ত জীবন, সেটা একবারই শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন, বাঁচবি তোরা দাদা তো তোর আগে, এই আশারেই আবার বিয়ে হবে। মানে ননদকে বলতেছে যে আমি যদি মারা যাই কোনো দুঃখ নেই, ঠিক আছে, আমার মতো একটা অন্ধ গেলে আর কি হবে, তোরা বেঁচে যাবি, তোর যে দাদা অর্থাৎ ওই অন্ধবধূর স্বামী, সে তো তোরও আগে বাঁচবে। মানে বাঁচবে কি, হাঁপ ছেড়ে বাঁচবে, ঝামেলা বিদায় হবে, এই আশারেই আবার বিয়ে হবে। মানে সে আবার নতুন বউ আনবে, তাই না? বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। ঠিক আছে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। এই চোখ গেল কি, এটা একটা পাখির নাম। ঠিক আছে, এটা একটা পাখির নাম। মানে পাখিটা তার ডাকে অনেকটা এরকম উচ্চারণ করে, চোখ গেল, চোখ গেল। ঠিক আছে, সেজন্য অন্ধবধূ সেই পাখিকে চোখ গেল নাম দিয়েছে। আচ্ছা দিদি,
কি করব ভাই তারা, কি করবে ভাই তারা, জন্ম লাগি গিয়াছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই। আচ্ছা, এই থেকে শুরু এই পংক্তিগুলো। জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই, কাঁদতে পেলে বাস্ত সে যে ভাই, কতক তবু কমতো যে তার সুখ। ঠিক আছে, অর্থাৎ অন্ধবধূ সে কাঁদতেও পারবে না, কিন্তু সে যদি কাঁদতে পারতো তাহলে সে একটু সুখ পেত। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে, তাই না? টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে, দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত। ঠিক আছে, অর্থাৎ এই যে সে যে দিঘির জলে বসে আছে, সিঁড়িতে বসে আছে, নরম শ্যাওলার উপর পা দিয়ে, এই ঠান্ডাটা তার মায়ের স্নেহের মতোই মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটু শব্দার্থ ও টিকাগুলো পড়ে নেই। ঠাকুরঝি, ননদ, একটু আগেই বলেছি কিন্তু তোমাদের, স্বামীর বোন বা শ্বশুরের মেয়ে। মধুমদির বাসে, মধুর গন্ধে মোহময় সুগন্ধে আচ্ছান্ন, ওই যে বলছে পায়ের তলায় বকুল। আকাশ পাতাল, নানা বিষয় নানান ভাবনা অনুভাবনা অর্থে ব্যবহৃত। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অনুভবের অসাধারণ এক জগৎ আলোচ্য অংশে ব্যক্ত হয়েছে। প্রকৃতির বিচিত্র রঙের ধারণা ও অনুভবে এই অন্ধবধূ সমৃদ্ধ। সেই জ্ঞান ও অনুভব থেকে সে জেনে নিতে চায় ঋতুর বিবর্তন। অন্ধ চোখে দ্বন্দ্ব চুকে যাক। অন্ধবধূ অনুভব ঋদ্ধ মানুষ, অর্থাৎ সে তার অনুভূতি শক্তির প্রখর। আত্মমর্যাদা বোধেও সে সমৃদ্ধ, কিন্তু সে অন্ধ। এই অন্ধত্বের কষ্ট সে গভীরভাবে অনুভব করে। দিঘির ঘাটে যখন শেওলা পড়া পিছল সিঁড়ি জাগে, তখন সে পিছল খেয়ে জলে পড়ে ডুবে মরার আশঙ্কা প্রকাশ করে। সে এও অনুভব করে যে ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত। কিন্তু কবিতাটির চেতনা থেকে মনে হয় অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয়, জীবনের প্রতি তার গভীর মমত্ববোধ আছে। চোখ গেল, পাখি বিশেষ, এই পাখির ডাক চোখ গেল শব্দের মতো মনে হয়। কাদার সুখ, মানুষ দুঃখে কাঁদে, শোকে কাঁদে, কিন্তু কান্নার মধ্য দিয়ে তার সুখ দুঃখ শোকের লাঘব ঘটে। বলে না যে কাঁদলে মানুষ একটু হালকা হয়, দুঃখ কমে, সেটাই বুঝাইতে চেয়েছে এখানে। পাঠ পরিচিতি। সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে। দৃষ্টিহীনেরা মানে যারা চোখে দেখতে পায় না, নিজেরাও নিজেদের অসহায় ভাবে, কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করা, শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভবপর। মানে অন্ধ হয়েও সে অনুভূতিতে, স্পর্শে, গন্ধে এবং শব্দ শুনে অনেক কিছু অনুমান করতে পারে, সেটাই বুঝাইছে। তাই দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে শুধু ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। বধূটি চোখে দেখতে পায় না, কিন্তু সে অনুভবে সে জগতের রূপ রসগন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। তো মোটামুটি আমরা এই কবিতার মূল ভাবটা বুঝতে পেরেছি। এবার আমরা বহু নির্বাচনী অংশে চলে যাই। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? সেটা কি কাক, চোখ গেল, কোকিল নাকি শালিক? আমরা পড়েছি সেটা কি হবে, চোখ গেল। ঠিক আছে, একটা পাখির নাম চোখ গেল, সেই পাখিটা। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, বাক্যটি দিয়ে কি বোঝানো হয়েছে? যে তাহলে কিন্তু খারাপ হয় না, মানে আমি যদি মরে যাই, ঠিক আছে, আমার এই অন্ধত্বের অভিশাপ জীবনটা তো তাহলে শেষ হবে। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে? মৃত্যুকে বরণ করে নেওয়া, অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি, সকলের কষ্ট দূর করা, স্বামীকে দায়মুক্ত করা। এর উত্তর হবে অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি। এরপরে আমরা উদ্দীপকটি পড়ব। নাসরিনের স্বামী চাকরির সুবাদে প্রবাস জীবন যাপন করছেন। দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ খবর নেই। তার সঙ্গে যারা বিদেশে থাকেন তারা মাঝে মাঝে আসেন যান, কেবল তার স্বামী যেন সবার থেকে আলাদা। নাসরিন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষার দিন গোনে।
উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার বধূর কোন দিকটি ফুটে উঠেছে? সেটা কি স্মৃতিকাতরতা, বিরহ কাতরতা, প্রতিবন্ধকতা নাকি আত্মমর্যাদা? এটা হবে বিরহ কাতরতা, তাই না? আচ্ছা, এটা হবে কি বিরহ কাতরতা, যে স্বামীকে ছেড়ে থাকতে যে কষ্টটা হবে সেটা বুঝাইছে। আচ্ছা, এরপর আমরা সৃজনশীল অংশে চলে যাই। আমি তোমাদের জন্য সৃজনশীল পিডিএফ তৈরি করে রেখেছি, আমরা সেখান থেকেই পড়তে পারি। আচ্ছা, আমরা একটু লিটল বিট জুম করে নিই। ইটস এনাফ। ওকে, সো অন্ধবধূ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর। সৃজনশীল প্রশ্ন 1, মানুষের জীবন ক্ষণস্থায়ী। জীবনের এই স্বল্প সময়ের সমগ্র হিসাব চুকিয়ে সব সম্পর্ক ছিন্ন করে পরপারে চলে যেতে হয়। গৃহবধূ সুদীপা মাঝে মাঝে দুঃখ করে বলেন, সুন্দর এই পৃথিবী, ঝিঝি ডাক সন্ধ্যা, জ্যোৎস্না ভরা রাত সব ছেড়ে আমাদের বিদায় নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রথম প্রশ্ন, মধুমদির বাসে অর্থাৎ কি কথাটির মানে অর্থ কি, এটাই প্রশ্ন। মধুমদির বাসে কথাটির অর্থ হলো মধুর সুগন্ধে ভরা পরিবেশ। এই বাস মানে হচ্ছে সুবাস, ঠিক আছে? আর মধুমদি মানে মধুর সুগন্ধ, যেমন আমের বোল, বকুল, এগুলো। খ নম্বর প্রশ্ন, কোকিল ডাকা শুনেছি সেই কবে, পংক্তিটি দ্বারা প্রকৃতির কোন রূপের ইঙ্গিত পাওয়া যায়? উত্তর, কোকিল ডাকা শুনেছি সেই কবে পংক্তিটি থেকে বোঝা যায় যে বসন্ত ঋতু বিদায় নিয়েছে। অন্ধবধূ কবিতায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অনন্য অনুভূতির জগৎ তুলে ধরা হয়েছে। অন্ধবধূ তার স্পর্শ ও অনুভূতির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য বুঝতে সক্ষম। কোকিলের ডাক শুনে সে ঋতুর পরিবর্তন উপলব্ধি করতে পারে। যেহেতু কোকিল সাধারণত বসন্তকালে ডাকতে শুরু করে, তাই এই উক্তির মাধ্যমে অন্ধবধূ ইঙ্গিত দিয়েছেন যে বসন্ত অনেক আগেই পেরিয়ে গেছে এবং জ্যৈষ্ঠ মাস চলে আসছে বা এসে যাওয়ার কথা, এমনই কিছু। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার যে বিশেষ দিকটিকে আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে? উদ্দীপকের বক্তব্য যে স্বামী আসে না, ঠিক আছে, সেই স্মৃতিকাতরতা ব্যাপারটি, বা স্বামীর বিরহের ভয় বা দুঃখ বা চিন্তা, এমনটাই কিছু। উত্তর, উদ্দীপকের বক্তব্য মানুষের জীবন ক্ষণস্থায়ী এবং সব সম্পর্ক ছিন্ন করে পরে পরে চলে যেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো নাসরিনের উদ্দীপকটা না, আমি একটু এমসিকিউতে যে নাসরিনের উদ্দীপক পড়েছি আমি ভাবছিলাম সেটা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে জীবন নিয়ে কিছু জ্ঞানী কথা আর কি। এই চিন্তাধারা অন্ধবধূ কবিতার মূলভাবের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কবিতার বধূ একজন অন্ধ নারী। সে শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি মানসিক ও আবেগিক কষ্টও বহন করে চলেছে। সে অনুভব করে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে না পারলেও জীবনের প্রতি তার টান আছে, কিন্তু সে জানে একসময় এই জীবন ছেড়ে তাকে চলে যেতে হবে, যেমন সবাইকেই একদিন চলে যেতে হয়। উদ্দীপকের গৃহবধূ সুদীপা যেমন ঝিঝি পোকার ডাক, জ্যোৎস্নার আলো, প্রকৃতির সৌন্দর্য ছেড়ে যেতে কষ্ট পান, তেমনি অন্ধবধূ কবিতার বধূও অনুভব করে জীবনের ক্ষণস্থায়িত্ব ও বিচ্ছেদের বেদনা। সে উপলব্ধি করে তার দুঃখের ভাগ নেওয়ার কেউ নেই, তার একাকিত্ব তাকে তীব্র কষ্ট দেয়। তবুও সে জীবনের ক্ষণস্থায়িত্ব মেনে নিয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কবিতায় একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের উল্লেখ রয়েছে, ঝরা বকুল, কোকিলের ডাক, দিঘির ঘাট, স্নিগ্ধ শীতল জল, তেমনি অন্যদিকে রয়েছে বিচ্ছেদ, মৃত্যু ও অন্ধকার জীবনের যন্ত্রণা। কবিতার বধূ বুঝতে পারে তার মতো অন্ধ মানুষের দুঃখ কেউ বোঝে না, ঠিক যেমন মৃত্যুর পর পৃথিবী কাউকে মনে রাখে না। এইভাবে উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার জীবনের অনিত্যতা, দুঃখ এবং বিচ্ছেদের ভাবনাকে প্রতিফলিত করে। কবিতার মূল ভাবনার সঙ্গে এটি একেবারে সঙ্গতিপূর্ণ, কারণ এখানে একই সঙ্গে জীবনের সৌন্দর্য, তার ক্ষণস্থায়িত্ব ও অনিবার্য বিদায়ের বাস্তবতা তুলে ধরা হয়েছে। ক্লিয়ার? ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি, তাই না? অন্ধবধূ তার তো সে তো চোখে দেখতে পায় না, সেটা নিয়েও তার একটা আক্ষেপ আছে, কিন্তু উদ্দীপকে তো সেরকম কারো কথা বলা হয়নি, এমনটাই আর কি। উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূ কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি, বক্তব্যটি যথার্থ।
উদ্দীপকের বক্তব্যে বলা হয়েছে মানুষের জীবন ক্ষণস্থায়ী। জীবনের এই স্বল্প সময়ে সমগ্র হিসাব চুকিয়ে সব সম্পর্ক ছিন্ন করে পরপারে চলে যেতে হয়। এতে মূলত জীবনের অনিত্যতা ও মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অন্যদিকে অন্ধবধূ কবিতার ভাব কেবল জীবনের ক্ষণস্থায়িত্ব বা মৃত্যুর অনিবার্যতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে এক অন্ধ নারীর বেদনা, একাকিত্ব, সামাজিক বঞ্চনা এবং অন্তরের গভীর আবেগও প্রকাশ পেয়েছে। কবিতার অন্ধ গৃহবধূ বুঝতে পারে যে একদিন তাকে এই জীবন ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কবিতাটি শুধুমাত্র মৃত্যুর বেদনা নিয়ে নয়, বরং জীবনের চলমান কষ্ট ও সংগ্রামের প্রতি চিত্র তুলে ধরে, তাই না? যে অন্ধবধূ কবিতায় এটাও তুলে ধরা হয়েছে যে একজন অন্ধবধূর জীবনে কি সংগ্রাম, কি কষ্ট, তাকে প্রতিনিয়ত কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অন্ধবধূ কেবল মৃত্যুর চিন্তায় বিভোর নয়, বরং সে অনুভব করে তার দুঃখের ভাগ নেওয়ার কেউ নেই। তার অন্ধত্ব তাকে আরো বেশি একাকিত্বের মধ্যে ঠেলে দিয়েছে। সে বোঝে দৃষ্টিশক্তি হারানো মানুষকে সমাজ প্রায় ভুলেই যায়, যেমন ভবিষ্যতে প্রবাসী স্বামী তাকে ভুলে যেতে পারে। কিন্তু উদ্দীপকের বক্তব্যে এই দুঃখ বা সমাজের অবহেলার প্রসঙ্গ নেই। এছাড়াও কবিতায় ঝরা বকুল, কোকিলের ডাক, দিঘির ঘাট, শীতল জল ইত্যাদির মাধ্যমে প্রকৃতির প্রতি এক বিশেষ অনুভূতি প্রকাশ পেয়েছে। অন্ধ গৃহবধূ স্পর্শ ও গন্ধের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করে এবং এতে সে সাময়িক সান্ত্বনা খোঁজে। কিন্তু উদ্দীপকের বক্তব্যে এই প্রকৃতির রূপ, রস বা জীবনের প্রতি টানের কোনো উল্লেখ নেই, তাই না? সেটাই, মানে এই ঘ নম্বর উত্তরে তোমরা অমিলগুলো বলবা আর কি, অন্ধবধূ কবিতায় আর উদ্দীপকে কোন কোন অমিলগুলো আছে। সুতরাং বলা যায় উদ্দীপকের বক্তব্য অন্ধবধূ কবিতার ভাবের কেবল একটি অংশকে প্রতিফলিত করেছে, সমগ্র ভাবকে নয়। এটি মূলত জীবনের ক্ষণস্থায়িত্ব ও মৃত্যুর অনিবার্যতার দিকটি তুলে ধরেছে, কিন্তু কবিতার গভীর বেদনা, একাকিত্ব, সামাজিক বঞ্চনা ও প্রকৃতির প্রতি আকর্ষণের অনুভূতিগুলো প্রতিফলিত হয়নি। বুঝতে পেরেছো? আচ্ছা, তো একবারই প্রশ্নগুলো তোমাদের মাথায় হয়তো নাও ঢুকতে পারে, তোমরা এই ভিডিওটি আবার টেনে দেখতে পারো, প্রশ্নগুলো বারবার পড়তে পারো, ভিডিওটি বারবার দেখতে পারো, ঠিক আছে? তাহলে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝে বুঝে লিখতে পারবে, ঠিক আছে? সো এই ক্লাস এ পর্যন্তই।